বন্ধুরা নমস্কার। চলুন আজকে দেখি ত্রিপুরা রাজ্যের শাসক এবং বিরোধী দলগুলোর কার অবস্থা কিরকম। আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে আমরা বরাবর একটা জিনিস দেখেছি যে শাসক এবং বিরোধী দল দুটোই শক্তিশালী অবস্থানে থাকতো। দীর্ঘদিন কংগ্রেস রাজত্ব করেছিল, তখনও কমিউনিস্ট পার্টি বিরোধী দল ছিল এবং তারাও শক্তিশালী অবস্থাতে ছিল, সরকারকে সবসময় চাপে রাখতো তারা। এরপরে আমরা দেখেছি দীর্ঘদিন কমিউনিস্ট রাজত্ব, কিন্তু বিরোধী দল কংগ্রেস তারাও সরকারকে চাপে রাখতো, মাঝে মাঝে বড় আন্দোলন করতে পারতো, বিধানসভা সবসময় জমজমাট অবস্থায় প্রচণ্ড আপনার প্রেশার দিয়ে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে টেনশনে রাখতো। 2018 সালের পরে আমরা অন্য আরেকটা চিত্র দেখলাম যে শাসক দল ভীষণ শক্তিশালী, কিন্তু বিরোধী দল তুলনামূলকভাবে অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অনেক দুর্বল। শাসক দল সারা বছর কর্মসূচি করছে, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক কর্মসূচি করছে, সরকারি বেসরকারি কর্মসূচি করছে। বিরোধী দলগুলো আগের তুলনায় অনেক 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 কম কর্মসূচি করছে। শাসক দল সর্বত্র যেতে পারছে, সব কিছু করতে পারছে, কিন্তু বিরোধী দলগুলো সেক্ষেত্রে তাদের যে মুভমেন্ট সেটা লিমিটেড হয়ে গেছে। আক্রমণ ইত্যাদি তো প্রচুর হয়েছে, সেগুলি তো অন্য আরেকটা ক্ষেত্রে আমরা চলে যাব। কিন্তু এই যে বিরোধী দলগুলোর কর্মসূচি কমে যাওয়া, বিরোধী দলগুলোর দুর্বল হয়ে যাওয়া, এর ফলে কার ক্ষতি বেশি? এর ফলে কি আদৌতেই বিরোধী দলগুলোর বেশি ক্ষতি না শাসক দলের ক্ষতি বেশি? আমরা যদি গণতান্ত্রিক বিচারধারা অনুসারে যদি দেখি, তাহলে গণতান্ত্রিক বিচারধারাতে সরকারকে সঠিক পথে এবং শাসক দলকেও সঠিক রাস্তায় থাকতে সাহায্য করে বিরোধী দল। বিরোধী দল সারা বছর সরকারের এবং শাসক দলের বিভিন্ন নীতি, কার্যকলাপ ইত্যাদি সম্বন্ধে আক্রমণাত্মক ভঙ্গিমায় থাকে, সবসময় প্রচণ্ড সমালোচনা করে তাকে চাপে রাখে। ফলে সরকার বিরোধী দলের সমালোচনার মধ্য থেকে বুঝতে পারে তার কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, কোন জায়গাতে ঘাটতি হচ্ছে এবং সেই ঘাটতি তাকে কিভাবে পূরণ করতে হবে। সেইগুলি যদি করতে পারে তাহলে সরকার তার নিজেকে সংশোধন করে মানুষের কাছে আরো বেশি ভালোভাবে তুলে ধরতে পারে এবং তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে এবং দীর্ঘদিন শাসন ব্যবস্থায় ভোগ করার তার কাছে সুযোগ তৈরি হয়। কিন্তু যদি বিরোধী দল আন্দোলন না করে, যদি বিরোধী দল সমালোচনা না করে, যদি বিরোধী দল আক্রমণাত্মক ভঙ্গিতে যদি না থাকে, যদি বিরোধী দল সবসময় সরকারের বিরুদ্ধে তৎপর না থাকে, তাহলে কি হয়? তাহলে শাসক দলের যে সমর্থক কর্মী বা শাসন ক্ষমতায় থাকা লোকজন, তারা সবসময় ভাবতে থাকে যে সব কিছু আমাদের অনুকূলে রয়েছে, আমরা একদম ভালো রাস্তায় আছি, সঠিক রাস্তায় আছি, আমাদের কোনো ভুল হচ্ছে না, আমাদের কোনো ত্রুটি হচ্ছে না, আর কোথাও যেহেতু কোনো প্রতিবাদ হচ্ছে না, কেউ যেহেতু আওয়াজও তুলছে না, কেউ যেহেতু আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে না, সেহেতু আমাদের কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, আমাদের কোনো গলত কিছু নেই, আমাদের সব কিছু ঠিকঠাক আছে এবং এভাবে আমরা অনন্তকাল ধরে ক্ষমতা ভোগ করতে থাকবো। চিরদিন আমাদের জন্য সময় একরকমই থাকবে, আমাদের সময়ে কোনো পরিবর্তন হবে না, আমাদের ক্ষমতাতেও কোনো পরিবর্তন হবে না। এটা শাসক দলের নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সবার মাথার মধ্যে এইটাই ঢুকে যায়, এটা বসে যায়। ফলে তারা একটা যেহেতু অনুকূল পরিস্থিতিতে তো আর লড়াই করার ব্যাপার থাকে না, নিজেকে সংশোধনের কোনো ব্যাপার থাকে না, নিজেকে আরো ডেভেলপমেন্ট করার কোনো ব্যাপার থাকে না। আমাদের সবকিছু যেহেতু মানুষের ভালো লাগছে, আমাদের সবকিছুকে যেহেতু মানুষ গ্রহণ করছে এবং কোথাও যেহেতু কেউ বিরোধিতা করছে না, বিরোধিতা করার যে সাহস পাচ্ছে না, এটার মাথার মধ্যে তখন থাকে না। বিরোধিতা করলে যে তার বিপদ হবে এই কথা ভেবে যে সবাই চুপ রয়েছে, এইটা আর তখন তার মাথার মধ্যে থাকে না। তার মাথার মধ্যে থাকে সবাই আমাকে সমর্থন করছে, সবাই আমার পক্ষে চলে এসেছে। আর সব দিকে যেহেতু জয়ধ্বনি হয়, সব দিকে যেহেতু পুষ্পবৃষ্টি হয়, যেখানে যাবে সেখানেই দেখবে মাথার উপরে ফুল বৃষ্টি হচ্ছে, সবাই দাদা আপনার মতো লোক দেখিনি, দাদা আপনি সেরা, আপনাদের তুলনায় আর চেয়ে ভালো আর কোনো সময় কেউ করেনি, এই সমস্ত কথাগুলোই প্রশংসা বাক্যে যেহেতু সবাই ভরিয়ে দেবে, কেউ যেহেতু তার বিরুদ্ধে তার ত্রুটিগুলি তুলে ধরার কোনো সাহস করবে না, সেহেতু তার আর সংশোধনের সুযোগও থাকবে না। আর এই রকম অবস্থাতে সরকারি দলের লোকরা
সরকারে থাকা লোকরা তারা নিজেদের অজ্ঞাতসারেই, নিজেদের অজান্তেই কখন যে নিজেদের জমি, পায়ের নিচে জমি হারিয়ে ফেলে, কখন যে তাদের জনপ্রিয়তা ফিনিশ হয়ে যায়, কখন যে তারা সব কিছু হারানোর অবস্থাতে এসে উপনীত হয়, তারা তা বুঝতেও পারে না। আর বিরোধী দলগুলো এই যে সারা বছর নীরব থাকলো, এই নীরব থাকা মানেই যে তাদের জনপ্রিয়তা শেষ হয়ে গেছে, বা তাদের গ্রহণযোগ্যতা শেষ হয়ে গেছে, বা তারা সাংগঠনিকভাবে একদম দুর্বল হয়ে গেছে, বা তাদের আর আক্রমণ করার, মানে রাজনৈতিকভাবে আক্রমণ করার, রাজনৈতিকভাবে সমালোচনা করার আর কোনো ক্ষমতায় অবশিষ্ট নেই। বাস্তব কিন্তু তা না। এটা হতে পারে তাদের স্ট্র্যাটেজি, হতে পারে এটাই তাদের রাজনৈতিক রণকৌশল, হতে পারে তারা ইচ্ছাকৃতভাবে তীব্র কোনো আন্দোলন গড়ে তুলছে না, ব্যাপক কোনো সমালোচনা করছে না, সরকারকে ব্যতিব্যস্ত করছে না, কোনো দিকেই কোনো এরকম পরিস্থিতি তৈরি করছে না যাতে সরকার এবং সরকারি দল তার ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করে নিজেকে সঠিক রাস্তায় রাখতে বাধ্য হয়। সে ইচ্ছাকৃতভাবে না করে সে হয়তো চাইছে যে সরকারে থাকা লোকরা অনুকূল পরিবেশে থাকুক, তারা ভালো থাকুক, তারা এসি ঘরে থাকুক, বাইরে যে তীব্র গরম এটা তারা বুঝতে না পারুক, তারা ঘরের মধ্যেও এসি থাকুক, গাড়ির মধ্যেও এসি থাকুক, তাদের অফিসেও এসি থাকুক, তারা যেখানে থাকবে পারলে তাদের সঙ্গে সঙ্গে করে এসি নিয়ে চলুক তারা। তাহলে অ্যাকচুয়াল যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা তারা বুঝতে পারবে না। তাহলে তারা বাস্তবতা থেকে অনেক অনেক দূরে চলে যাবে। আর যত বাস্তবতা থেকে দূরে চলে যাবে তত তাদের আগামী দিনের লড়াই করার যে অবস্থা সেটা শেষ হয়ে যাবে, সেই ক্ষমতাটা শেষ হয়ে যাবে। এবং যখন সেই রকম পরিস্থিতি আসবে তখন হয়তো হঠাৎ করে বিরোধীরা তাদের সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আর শাসক দলের লোকরা যেহেতু ময়দানে লড়াই করা, ময়দানে থাকলেই হয় না, ময়দানে কি রূপে আছে সেটা ইম্পর্টেন্ট। ভাঙচুর করা কিন্তু লড়াইয়ের পর্যায়ে পড়ে না, কিন্তু ভাঙচুর করা, মারপিট করা, তারপরে আপনার ওই লুটপাট করা, এইটা কিন্তু লড়াইয়ের পর্যায়ে পড়ে না। রাজনীতিতে এগুলি একেবারেই রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে না। রাজনৈতিক কর্মসূচির মধ্যে পড়ে যে দুটো দলই প্রচন্ড একে অপরের সমালোচনা করবে, একে অপরের বিরুদ্ধে তীব্রভাবে আন্দোলন গড়ে তুলবে, এবং সেই আন্দোলনে সে যে তীক্ষ্ণ ভাষায় তীব্রভাবে সরকারের সমালোচনা করছে, সেই সমালোচনাগুলোকে সে নোট করবে একটা একটা করে, এবং সে দেখবে সেই সমালোচনাকে মানুষ গ্রহণ করছে কিনা, মানুষ কিভাবে কি দৃষ্টিতে দেখছে। তখন সে এই ত্রুটিগুলোকে নোট করে একটা একটা পয়েন্টকে সে সংশোধন করে নেবে। তাহলে তার যে জনভিত্তিটা, যেটা সে হারিয়ে যেতে বসেছিল, সেটাকে সে পুনরুদ্ধার করে ফেলবে, এবং এভাবে সে তার ক্ষমতাটাকে দীর্ঘমেয়াদী করে ফেলবে। এবং এর ফলে এই সরকার যখন বিরোধী দলের তীব্র আক্রমণের, তীব্র আন্দোলনের মধ্য দিয়ে যখন শিখতে থাকে, সংশোধন করতে থাকে, তখন সেই সরকার দীর্ঘমেয়াদী হতে পারে। সেই সরকারই একমাত্র আপনার দীর্ঘদিন তার শাসন ক্ষমতা ধরে রাখতে পারে। এটা অনেক উদাহরণ ভারতবর্ষে রয়েছে, অনেক ভারতবর্ষে। তো কিন্তু যখন দেখা যায় যে বিরোধিতা কোনোভাবেই যাতে কেউ না করে, বিরোধিতা একেবারেই যাতে শেষ হয়ে যায়, কোনো ধরনের নিন্দা, সমালোচনা, কিচ্ছু, আন্দোলন কিচ্ছুই যাতে না হয়, তাহলে আমরা সবাইকে দেখাতে পারবো যে দেখো আমরা কত ভালো। গণতন্ত্রে কোনো দিন কেউ এইটাকে ভালো অবস্থা হিসেবে মেনে নেয় না, কারণ সবাই জানে গণতান্ত্রিক অবস্থাতে সরকার ভালো কাজ করছে, তার মানে হলো বিরোধীরা পথে নেমে আন্দোলন করছে, তার মানে বিরোধিতা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং সরকারের ত্রুটি বিচ্যুতিগুলো, সরকারি দলের নেতাদের ত্রুটি বিচ্যুতিগুলো বারবার তুলে ধরছে। তার মানে সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে পরিস্থিতিতে তার ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরার ক্ষমতা বিরোধী দলগুলোর রয়েছে, সাধারণ নাগরিকের রয়েছে, এবং সে এর মধ্য দিয়ে গ্র্যাজুয়ালি এবং কন্টিনিউয়াসলি সে সংশোধন করে মানুষকে সেবা দিচ্ছে। এইরকম উদাহরণ ভারতবর্ষে অজস্র রয়েছে। আপনারা অনেক রাজ্যে, যেমন উদাহরণ হিসেবে বেস্ট উদাহরণ দিতে পারি আপনাদেরকে আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা হয়। উড়িষ্যাতে বিরোধী দল প্রচন্ড শক্তিশালী, সেখানে বিজেপি বিরোধী দল, আর বিজেডি হলো শাসন ক্ষমতায় থাকা দল। সেখানে কংগ্রেস আগে ক্ষমতায় ছিল, এখন কংগ্রেসও বিরোধী দল। এই দুটো দলের তীব্র আক্রমণের মুখে সবসময় সারা বছরই থাকে নবীন পট্টনায়ক। কিন্তু দেখবেন শান্ত, ধীর, স্থির, এবং নবীন পট্টনায়ক এই এত দীর্ঘদিন ধরে, ভারতবর্ষে সম্ভবত বর্তমানে সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক,
এবং এখনও তার জনপ্রিয়তা অটুট রয়েছে। কারণ তিনি কি করেন, বিরোধী দলগুলোকে আক্রমণ করার, সমালোচনা করার, তার ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরার প্রচুর সুযোগ দিয়ে দেন এবং এর মধ্য দিয়ে তিনি সংশোধন করে করে এগিয়ে যান। এইটা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকান আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সিপিএম তীব্র ভাষায় আক্রমণ করে, বিজেপির আক্রমণের তো কোনো তুলনাই নাই। আর কংগ্রেসও অধীর চৌধুরীর নেতৃত্বে তীব্রভাবে সারা বছর তিনটি বড় রাজনৈতিক দলের একদম আক্রমণের ফলার মুখে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল তৃণমূল কংগ্রেস। দেখবেন এই এত আক্রমণের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু সারা বছর ধরে আক্রমণ সহ্য করতে করতে তার আক্রমণ প্রুফ হয়ে গেছে। ফলে আজকের দিনেও যখন লোকসভা নির্বাচন হচ্ছে, তখন লোকসভা নির্বাচনে দেখবেন সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ঘটনাকে বিজেপি যেভাবে তুলে ধরে আক্রমণ করেছে এবং মানে তৃণমূলকে একদম ফিনিশ করে দেওয়া রাজনৈতিকভাবে একদম সেই রকম ময়দান তৈরি করছে, তখন তৃণমূল কিভাবে ঠান্ডা মাথায় একটার পর একটা স্যার সেই পয়েন্টগুলোকে তুলে ধরে হিট ব্যাক করছে এবং তার পজিশন আবার সে পুনরুদ্ধার করে আবার ঠিকঠাক করে নিয়ে চলতে শুরু করেছে। ত্রিপুরা রাজ্যে অন্ততপক্ষে এই অবস্থা আছে বলে কোনো মূর্খ, কোনো একদম কিচ্ছু খবর রাখে না এরকম ব্যক্তিও বলবে না। এটাই ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে সবচেয়ে বড় নেগেটিভ সাইড এবং এই দিকটির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শাসক দল ভারতীয় জনতা পার্টির। কারণ ভারতীয় জনতা পার্টির সবাই একটা অনুকূল পরিস্থিতিতে রাজনীতি করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তারা প্রতিকূল পরিস্থিতি তারা দেখছেন না, তারা তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন না। যারা হয়েছিল তারা বিজেপিতে কোথাও শাসন ক্ষমতায় নেই, কোনোভাবেই তারা গুরুত্ব পাচ্ছে না। যারা সবকিছুতে সবচেয়ে বেশি গুরুত্ব, তারা কিন্তু খুব বেশি লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন না। ফলে আজকের দিনেরও এই পরিস্থিতির ফলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বড় ধরনের আপনার ঘটনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে আসলেই গণতন্ত্রে বিরোধী দল শক্তিশালী হওয়া জরুরি? আসলেই কি আপনার সারা বছর বিরোধী দলের তীব্র সমালোচনার মুখে থাকলে, তীব্র রাজনৈতিক আন্দোলন, তীব্র রাজনৈতিক আক্রমণের মুখে থাকলেই শাসক দল সঠিক রাস্তায় থাকে এবং দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকার গ্যারান্টি পায়? এটাই কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আগরতলা থেকে ধর্মনগর, ধর্মনগর থেকে সাবরুম, সাবরুম থেকে কৈলাসহর, কৈলাসহর থেকে বিলোনিয়া, বিলোনিয়া থেকে অমরপুর, অমরপুর থেকে কুমারঘাট, কুমারঘাট থেকে আমবাসা, আমবাসা থেকে খুমলুং, সর্বত্র ভিডিওটি শেয়ার করবেন। সবাই যাতে এই ধরনের কনস্ট্রাকটিভ আলোচনার সঙ্গে যুক্ত হতে পারে। কারণ এটা তিপ্রাসা রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, এটা বাঙালির রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, এটা বিজেপির জন্য গুরুত্বপূর্ণ, এটা তিপ্রা মথার কর্মী সমর্থক নেতাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ত্রিপুরা রাজ্যে এটাও বলে শেষ করে দিই যে যখন আপনারা দেখবেন যখন টিওজেএস ছিল, তখন টিওজেএস একমাত্র আপনার তিপ্রাসা রাজনীতির বিরোধী দলের একমাত্র মুখ ছিল। এরপরে যখন আইএনপিটি আসে তখন একমাত্র আইএনপিটি, এরপর যখন আইপিএফটি আসে তখন একমাত্র আইপিএফটি, এখন যখন তিপ্রামথা তখন একমাত্র তিপ্রামথা। মানে একটাই রাজনৈতিক দল একটা সময়কালে তিপ্রাসা রাজনীতি ডোমিনেট করেছে। এটাও তিপ্রাসা রাজনীতির জন্য সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। এক সময়ে দুটো বড় শক্তিশালী তিপ্রাসা রাজনৈতিক দল না থাকার ফলে যে দলটি যখন ডোমিনেট করছে তখন সেই দলটি মনে করছে হামসে বড়া কৌন হে, আমরাই তো শেষ, আমরাই শেষ কথা, আমরাই একমাত্র, আমরাই অদ্বিতীয়। এটা তিপ্রাসা রাজনীতির জন্য বড় দুশ্চিন্তার এবং এটা সঠিক কোনোভাবেই না। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। নমস্কার।